ফের বোমাতঙ্কে বিপর্যস্ত ভারতের বিমান পরিষেবা। শেষ এক সপ্তাহ ধরে ভারতের বিমান পরিষেবাকে নিয়ে যে খবরগুলো আমাদের বারবার সামনে আসছে, তাতে কিন্তু বারবার এও প্রশ্ন উঠছে যে বড়সড় বিমান দুর্ঘটনার মুখে কি ভারতকে ফেলতে চাইছে কোনো আন্তর্জাতিক শক্তি। আপনারা জানেন, ইন্ডিগো নিয়ে ইতিমধ্যেই প্রবল বিতর্ক ভারতের বিমান যে ব্যবস্থা সেখানে কিন্তু এসেছে, এবং বিভিন্ন জায়গায় একাধিক ভিডিও ছবি ভাইরাল হচ্ছে, যেখানে কেউ নিজেদের বিয়ে অ্যাটেন্ড করতে পারছেন না, কেউ বা নিজের বাবার বা পরিবারের অস্থি বিসর্জন দেওয়ার কথা ছিল সেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারছেন না। এবং তথ্য বলছে শেষ দুদিনে প্রায় 4000টির বেশি বিমানকে বাতিল করতে বাধ্য হয়েছে ইন্ডিগো। কিন্তু এর মধ্যেই আজকে ফের ফ্লাইটে বিমান দুর্ঘটনার একটা সম্ভাবনা তৈরি করা হলো। ইমেলে বোম থ্রেট দেওয়া হলো এবং পরিষ্কার বলা হলো, আপনাদের ফ্লাইটে এমন একজন ব্যক্তি সওয়ার করছেন যিনি বোমা ক্যারি করছেন। যে তথ্য সামনে আসছে সেই তথ্য বলছে একটি নয়, এক্ষেত্রে দুটো বিমানকে টার্গেট করে এই বোমাতঙ্ক ভারতের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। প্রথমটি ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট নাম্বার 277 এবং অন্যটি কুয়েত এয়ারওয়েজ 373। ব্রিটিশ এয়ারওয়েজের যে ফ্লাইটটি ছিল সেই ফ্লাইটটি, যার নাম্বার EK526, সেটি দুবাই থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল। সকাল 7:30 একটি মেল আসে এবং এই মেলে বলা হয় ব্রিটিশ এয়ারওয়েজের এই ফ্লাইটে বোম আছে, এবং 8:30টার মধ্যে বিমানটিতে সেই নির্দেশ পাঠানো হয় এবং জরুরিকালীন ভিত্তিতে সেফ ল্যান্ড করার ব্যবস্থা করা হয় বিমানটিতে। দ্বিতীয় এই ধরনের বোমাতঙ্কের মেলটি আসে কুয়েত এয়ারওয়েজ 373কে কেন্দ্র করে। যেই এয়ারওয়েজের বিমানটি ভারতবর্ষের গন্তব্যে পৌঁছাতেই পারলেন না, উল্টে রিটার্ন করতে বাধ্য হলেন, অর্থাৎ যেখান থেকে বিমানটি ছাড়া হয়েছিল সেখানে কিন্তু ফিরে গেল। অর্থাৎ সব মিলিয়ে আপনারা যদি এই পরিস্থিতিগুলোকে ব্যাখ্যা করেন, দেখবেন বারবার ভারতের বিমান পরিষেবাকে কিন্তু টার্গেট করা হচ্ছে আন্তর্জাতিক শক্তির পক্ষ থেকে। অক্টোবরের শেষে আমরা দেখেছিলাম এয়ার ইন্ডিয়ার একটি বিমানে, যেখানে 190 জনের কাছাকাছি যাত্রী সওয়ার করছিলেন, সেখানেও কিন্তু এই ধরনের বোমাতঙ্ক এবং এই ধরনের মেল আসে, এবং এর ফলেও কিন্তু এয়ার ইন্ডিয়ার সেই বিমানকে জরুরিকালীন ভিত্তিতে অবতরণ করানো হয়। শুধু সেটা নয়, ঠিক এক সপ্তাহ আগেও এই ধরনের মানব বোমা সংক্রান্ত হুমকি আন্তর্জাতিক শক্তি পক্ষ থেকে আসে। এই বোমাতঙ্কের বাইরে বেরিয়েও যদি সামগ্রিকভাবে কিছু ঘটনা আপনারা মেলান, তাহলে বুঝবেন ভারতের একসঙ্গে 7টি বিমানবন্দরকে জিপিএস স্পুফিং দ্বারা আক্রমণ করা হয়েছে আন্তর্জাতিক শক্তির পক্ষ থেকে। সেখানে দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা, মুম্বাইয়ের মতো এয়ারপোর্টের নাম, অর্থাৎ যেখানে তুলনামূলকভাবে অনেক বেশি সংখ্যক যাত্রী ট্রাভেল করেন, সেই বিমানবন্দরগুলোকে কিন্তু টার্গেট করা হচ্ছে জিপিএস স্পুফিং দ্বারা বড়সড় দুর্ঘটনার জন্য। ফলে বিমান কোন উচ্চতায় উড়বে, বিমান কোন রানওয়েতে নামবে, বিমানের রিয়েল টাইম ডাটা, বিমান কোন দিকে উড়ছে, কোন দিকে যেতে চাইছে, এই সমস্ত কিছুই কিন্তু মাঝ আকাশে পাইলটরা বুঝতেই পারেন না যদি জিপিএস অ্যাটাক করা হয়। আর এইভাবে কিন্তু প্রায় লাগাতার 500 থেকে 700টি বিমানকে জিপিএস স্পুফিং দ্বারা অ্যাটাক করা হয়েছে শেষ এক সপ্তাহে, যা সরকার অফিসিয়ালি কিন্তু আমাদের সামনে নিয়ে এসছে। অর্থাৎ ভারতের বিমান পরিষেবা, তার ভবিষ্যৎ আসলে বড়সড় প্রশ্নবিদ্ধ এবং প্রশ্নের মুখে। একটি হলো ইন্টারনাল থ্রেট এবং অন্যটি হলো এক্সটার্নাল থ্রেট। এক্সটার্নাল থ্রেট তো আপনারা বুঝতেই পারছেন যে ফের একবার আহমেদাবাদের এই দুর্ঘটনার মধ্যে স্মৃতি কেউ বা কারা কিন্তু ফিরিয়ে আনতে চাইছে ভারতের বিমান পরিষেবাকে লক্ষ্য করে। এবার ইন্টারনাল ইস্যুগুলোকে নিয়ে একটু ব্যাখ্যা করা যাক। ইন্ডিগো শেষ দিনে প্রায় 4000টি বিমান ক্যান্সেল করে দিয়েছে। ফলে দেশের সমস্ত বড় বিমানবন্দরে হাহাকারের ছবি। ইন্ডিগো কিন্তু ভারতের এই বিমান পরিষেবার প্রায় 80% শেয়ার হোল্ড করে এবং অন্যটি করে এয়ার ইন্ডিয়া। ফলে বিমান ব্যবস্থাতেও একটা মনোপলি দেখা যায়, কারণ শুধুমাত্র ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার উপরেই ভারতের বিমান পরিষেবার সঙ্গে যাত্রীরাও কিন্তু জড়িত আছেন। ফলে ইন্ডিগোর মতো একটি ফ্লাইট, যারা ডেলি প্রায় 2200 বিমান একটি প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায়, তারা তাদের অপারেশনাল প্রসেস যদি বন্ধ করে দেয়, স্বাভাবিকভাবেই বিমান পরিষেবা কিন্তু ভেঙে পড়বে। অফিসিয়াল ডাটা বলছে
ইন্ডিগো শুধুমাত্র নভেম্বরে 1200টির বেশি ফ্লাইটকে ক্যান্সেল করে দিয়েছে। বেঙ্গালুরুতে 73টি ফ্লাইট ক্যান্সেল করা হচ্ছে, হায়দ্রাবাদে 68টি ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। এবং শুধুমাত্র হায়দ্রাবাদ বা বেঙ্গালুরু নয়, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, সমস্ত বড় কলকাতা, সমস্ত বড় বিমানবন্দরেই ইন্ডিগোর ফ্লাইট কিন্তু ইরেগুলার অ্যাক্টিভিটিতে পদার্পণ করেছে। এবার বিষয় হলো, এগুলো হলো সরকারি ডাটা। যদি আনঅফিসিয়াল ডাটাগুলো এর সঙ্গে অ্যাড করেন বা রিয়েল টাইম ডাটাগুলো অ্যাড করেন, তাহলে দেখবেন এই সংখ্যাটা 1200-র জায়গায় প্রায় 3000-এর কাছাকাছি চলে গেছে কিছু ক্ষেত্রে। ইন্ডিগো অফিসিয়ালি জানিয়েছে যে তারা 2200টি ফ্লাইট প্রতিদিন চালায়, তার মধ্যে মাত্র 30 থেকে 35% ফ্লাইটকে অপারেশনাল মোডে আনতে পেরেছে। এবং সরকারের নতুন যে পলিসি, সেই পলিসি অনুযায়ী তারা এখনও কোপ আপ করতে পারেনি, ফলে তারা এই বিমান পরিষেবাকে আপাতত চালাতে পারছে না রেগুলার অ্যাক্টিভিটি বা ওয়েতে। 1 নভেম্বর থেকে ভারতের বিমান মন্ত্রক একটি রুল জারি করেছিলেন, যে রুলটিকে বলা হচ্ছে এফডিটিএল, অর্থাৎ ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন রুলস, যেখানে ফ্লাইটে যারা পাইলট আছেন এবং ক্রিউ মেম্বাররা আছেন, তাদের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথের কথা ভেবে ভারতের বিমান মন্ত্রক কিছু নির্দিষ্ট গাইডলাইন কিন্তু নিয়ে আসেন। সেখানে বলা হয় ম্যাক্সিমাম ফ্লাইং আওয়ার্স এবং ম্যান্ডেটরি রেস্ট পিরিয়ডস, এই দুটো বিষয়ে গুরুত্ব দিতে হবে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া কিংবা বাকি বিমান সংস্থাগুলোকে। ক্রু মেম্বার যারা ফ্লাইটে ট্রাভেল করেন, আপনারা জানেন সহযোগিতা করেন ফ্লাইট যেন ঠিকমতো ওঠানামা করতে পারে, সেই ক্রু মেম্বারদের এখানে বলা হয়েছিল যে প্রতিদিন 8 ঘন্টার বেশি কাজ করানো যাবে না, সেটি উইকলি 35 ঘন্টা, মান্থলি 125 ঘন্টা এবং ইয়ারলি 1000 ঘন্টার বেশি তারা কাজ যেন না করেন। যারা বিমান চালান, সেখানে রুল জারি করে বলা হয়েছিল তাদেরকে প্রতি সপ্তাহে 48 ঘন্টা ধারাবাহিকভাবে বিশ্রাম নিতে হবে বা দিতে হবে। কিংবা যারা নাইট অপারেশনের সঙ্গে অ্যাটাচ হয়ে আছেন, তারা 12টা থেকে 6টার মধ্যে দুটো ল্যান্ডিং ম্যান্ডেটরি, এবং এর বাইরে কাজ করানো তাদেরকে যাবে না। এর ফলে কি হয়, নতুন অনেক পাইলটকে নিতে হবে, এই বিমান প্রস্তুতকারক সংস্থাটা বুঝতে পারেন। ফলে তারা কোনো না কোনোভাবে এই পুরো পদ্ধতিটাকে সরকারের বিপক্ষে ব্ল্যাকমেল করার জন্য ব্যবহার করেছেন বলে অনেক বিশেষজ্ঞরাও কিন্তু মনে করছেন। পাশাপাশি তারা বলেন তাদের টেকনিক্যাল গ্লিচ হয়েছে, বিভিন্ন আইটি রিলেটেড প্রবলেম তারা ফেস করেছেন হঠাৎ করে, এয়ারপোর্টের কনজেশন এবং সেশনাল ফ্যাক্টরের জন্য বিভিন্ন ফ্লাইট ডিলে হয়েছে। ফলে একটি ফ্লাইট যদি 2 ঘন্টা লেট করে, তাহলে অটোমেটিকলি এই ফ্লাইট চেঞ্জ সিস্টেমটা যে ভেস্তে যায় তা আপনারা অনেকেই বুঝতে পারছেন। কারণ একটি ফ্লাইট হায়দ্রাবাদ যদি 2 ঘন্টা লেটে পৌঁছায়, সেটি 2 ঘন্টা লেটে কলকাতাতে ফিরবে, এবং পরবর্তী ফ্লাইটটা শুধুমাত্র এয়ার স্পেসের ব্লকেজের জন্য আরও 1 ঘন্টা পিছিয়ে যেতে পারে। ফলে এটি একটি চেন সিস্টেম, এবং এই চেন সিস্টেম এতটাই ভেঙে পড়েছে যে প্রায় 3000 থেকে 4000টি বিমান ক্যান্সেল হয়েছে শেষ 4 দিনে, তা কিন্তু রিপোর্টে প্রকাশিত হয়েছে বিভিন্ন মাধ্যমে। এবার বিষয় হলো, এক্সটার্নাল থ্রেট তো আপনি মোকাবিলা করতে পারবেন, ইন্টারনাল থ্রেট কিভাবে মোকাবিলা করবেন? এয়ারবাস, আপনারা জানেন ইউরোপের বিমান প্রস্তুতকারক সংস্থা, তারা কিছুদিন আগে বলেছিলেন সফটওয়্যার আপগ্রেডেশনের প্রয়োজন আছে, এবং প্রায় 6000টি ফ্লাইটে তারা সফটওয়্যার আপগ্রেড করতে চান। ফলে তারা বিমান পরিষেবাকে কিছুদিনের জন্য ভল্ট করতে চান। ফলে আলটিমেটলি গ্লোবাল সিনারিওটা যদি দেখেন, সেই 6000টি এয়ারবাসের মধ্যেও কিন্তু ইন্ডিগোর সব থেকে বেশি এয়ারবাস ব্যবহারকারী সংস্থা। ফলে সেখানেও কিন্তু একটা বাধা বিপত্তি আসার সম্ভাবনা এসছে। ফলে এক নাগারে ক্রমাগত জিপিএস স্পুপিং অ্যাটাক, এক নাগারে ক্রমাগত বোম থ্রেট, এক নাগারে সফটওয়্যার আপগ্রেড থেকে শুরু করে একাধিক টেকনিক্যাল গ্লিচ, অন্যদিকে ইন্ডিগোর ক্রু মেম্বার এবং পাইলট শর্টেজের এই রকম অবস্থা, যেখানে প্রায় 4000টি বিমানকে তারা ক্যান্সেল করতে বাধ্য হয়েছেন শেষ 3-4 দিনে, বড় সড়ো প্রশ্নচিহ্ন তুলে দেয় যে ভারতের বিমান পরিষেবার ভবিষ্যৎটা কি, এবং কিভাবে এই আন্তর্জাতিক স্তরের ষড়যন্ত্রটি ভারত রুখতে পারবে। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। এবং বিমান এমন একটি ব্যবস্থা, আপনারা সকলেই জানেন যে পান থেকে চুন খসলেই এক বড় সড়ো ম্যাসাকার হতে পারে। ফলে সব মিলিয়ে ভারত সরকার অত্যন্ত সাবধানী গতিতে এগোতে চাইছেন। যাত্রীদের দুর্ভোগ হচ্ছে, কিন্তু একবার যদি এই সলিউশন আমরা খুঁজে বের করতে পারি, তাহলে হয়তো আমরা লং টার্ম বেনিফিট পেতেই পারি, তা বিশেষজ্ঞরা বলছেন। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো ব্যাপারটি। ধন্যবাদ।